এখন যে ঘটনাটি শোনাবো সেটির নাম হচ্ছে নুসরাত, কিন্তু ঘটনাটি পড়ে শুনিয়েছেন জুনায়েদ। তিনিই পাঠিয়েছেন এই ঘটনাটি। চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনায় চলে যাই। এক শান্ত গ্রাম, কাঁচা রাস্তা, ধান ক্ষেত, আর মাঝে একটা ছোট্ট ঘর। সেই ঘরেই থাকে আব্দুল গফুরের পরিবার। ধার্মিক, সৎ, শান্ত মানুষ গফুর সাহেব। স্ত্রী রহিমা বেগম সবার প্রিয়, আর তাদের একমাত্র মেয়ে নুসরাত। বয়স হবে 17 কি 18। নুসরাত ছিল গ্রামের সব থেকে শান্ত মেয়ে। সকালে মাদ্রাসায় যেত, বিকেলে বাগানের পাশে বসে কোরআন পড়ত, পুকুরের পাশে বসে থাকতো ঘন্টার পর ঘন্টা। ওই পুকুর নিয়ে গ্রামের লোকজন বলতো রাতে ওইখানে গেলে পানি থেকে ছায়া দেখা যায়, মেজো পেতনি থাকে সেখানে। কিন্তু গফুর সাহেব এসব বিশ্বাস করতেন না। বলতেন আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নেই। তবু রহিমা মেয়েকে সতর্ক করতেন, মা, সন্ধ্যার পর ওই পুকুরে যাস না, ওখানে চেন পরে ভর করে। নুসরাত এসে বলল, মা, তুমি এসব ভয় করো কেন? সেদিন শুক্রবার রাত, সবাই ঘুমিয়ে গেছে। হঠাৎ নুসরাত চেঁচিয়ে উঠল, পানি! বাবুমা দৌড়ে এসে দেখে মেয়েটা ঘামে বেঁচে গেছে, ঠোঁট শুকনো। তারা পানি খাওয়ালো, আয়াত পরে ফু দিল। কিছুক্ষণ পর সে ঘুমিয়ে গেল। পরদিন সকালে রহিমা দেখে নুসরাত একা একা উঠোনে বসে বিড়বিড় করছে। রহিমা বলল, কি বলছিস মা? নুসরাত মুখ তুলে তাকালো, চোখ অচেনা ঠান্ডা। নুসরাত ধীর স্বরে বলে, মা, তুমি শুনতে পাও না? ওরা আমায় ডাকছে ওই পুকুর থেকে। রহিমা কিছু বলার আগেই মেয়েটা হাসলো, এক অদ্ভুত হাসি। তারপর চুপ করে ঘরে ঢুকে গেল। রাত প্রায় 2টো। রহিমার ঘুম ভাঙলো এক অচেনা শব্দে, যেন বাইরে কেউ হাঁটছে। দরজা হাত খোলা। বেরিয়ে দেখে নুসরাত পুকুর পাড়ে দাঁড়িয়ে, চুল ছড়ানো, জামা ভিজে, মুখে অদ্ভুত শান্তি। রহিমা চিৎকার করে বলল, নুসরাত, ওখানে কি করিস? নুসরাত ধীর কণ্ঠে বলে, মা, ওরা ডাকছে, আমি যাব ওদের কাছে। মা দৌড়ে গিয়ে টানতে গেলে মেয়েটা চিৎকার করে ওঠে, ছাড়ো, আমি যাব ওদের সঙ্গে। তার গলা ভারী, পুরুষের মতো কণ্ঠ। রহিমা ভয় পেয়ে পড়ে গেল। পরদিন সকালে গ্রাম জুড়ে গুজব, নুসরাতের শরীরে মেজো পেতনি ভর করেছে। রাত নামতে গ্রামের মানুষ ডেকে আনে ওঝা হালেমউদ্দিনকে। চেহারায় গম্ভীর ভাব, হাতে কাঠের লাঠি আর তসবি। ওঝা ঘরে ঢুকিয়ে বলে, উত্তরের জানাটা বন্ধ করো, বাতাসে ওরা ঢোকে। দুর্বৃত্ত হয়ে ঘর ভরে গেল। ওঝা শুরু করলো রুকাইয়া, বিসমিল্লাহির রহমানির রহিম, যা ভর করেছিস আল্লাহর আদেশে বের হ। নুসরাত মাথা নিচু করে মাটিতে বসে। হঠাৎ সে ধীরে ধীরে মাথা তোলে, চোখ জল জল করছে, ঠোঁটে হাসি। নুসরাত অন্যরকম কণ্ঠে বলে, ওঝা, তুই পারবি না, আমি ওর রক্তে থাকি। ওঝা বলল, চুপ কর শয়তান। তারপর লাঠি তুলে নুসরাতের ছায়ার উপর আঘাত করল। নুসরাত চেঁচিয়ে বলল, আর মারিস না, আর মারিস না, আমি যাচ্ছি। তার কণ্ঠস্বর বদলে গেল। মেয়ের মুখ থেকে পানি পড়ছে, যেন ভেতর থেকে ঝরছে। ধূপের ধোয়া পাক খেয়ে ঘুরছে তার গায়ে। ওঝা আবার বলল, লা ইলাহা ইল্লাল্লাহ। লাঠি আবার বলল ছায়ার উপর। ঘরটা কেঁপে উঠল, বাতাসের শব্দ হলো, কেউ যেন ফিস ফিস করে হাসছে। নুসরাত হঠাৎ স্তব্ধ, মাটিতে লুটিয়ে পড়ল, চোখ উল্টানো, ঠোঁট নীল, মুখে ফেনা। ওঝা ধীরে তার মাথায় হাত রাখলো, বের হ, মৃত জাতি, আল্লাহর কসম। সবকিছু থেমে গেল। ধূপের ধোয়া সোজা উপরে উঠে গেল, মিলিয়ে গেল অন্ধকারে। ওঝা ক্লান্ত কণ্ঠে বলে,
বের হয়েছে, কিন্তু সাবধান, মেয়েটাকে পুকুরের কাছে যেতে দিও না। পরের দিন সকালে উঠোনে সূর্যের আলো পড়ছে। নুসরাত ঘুম থেকে উঠেছে, কিন্তু খুব চুপচাপ, চোখে শূন্য দৃষ্টি। রহিমা মেয়েকে জড়িয়ে ধরে কাঁদছেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ওজা যে জায়গায় রুকাইয়া করেছিল সেই জায়গাটা ভেজে আছে, রোদে শুকায় না। যতবার মুছে দেয় আবার ভেজে যায়। গ্রামের মানুষ বলে সেদিন রাতে পুকুরে কেউ নাকি দেখেছিল একটা সাদা ছায়া উঠোনে দিকে যাচ্ছে, তার পা থেকে টপ টপ করে জল পড়ছে। তারপর থেকে নুসরাত শান্ত হয়ে যায়, কিন্তু মাঝে মাঝে গভীর রাতে বলে ওঠে, মা, ওরা কি আবার আমাকে ডাকছে? রহিমা তখন জানালা বন্ধ করে দেয়, আয়াত পরে কাঁদে। কিন্তু জানালার বাইরে হালকা কুয়াশার মধ্যে দাঁড়িয়ে এক নারী, চুল ভেজা, চোখ জ্বলছে, ধীরে ধীরে হাসে। আজও নাকি উজির উপরে সে গ্রাম পেরিয়ে গেলে গভীর রাতে পুকুরের ধারে আড়ালে শোনা যায় এক নরম কণ্ঠ, আমার চুলে জল লাগছে মা। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। আপনাদের নিশ্চয়ই অদ্ভুত কটেজের দ্বিতীয় অংশ শুনতে ইচ্ছে করছে, আর সে কারণেই আমরা আলাদা কোনো এপিসোডে নয়, বরং এই এপিসোডেই জুড়ে দিচ্ছি দ্বিতীয় অংশ। আর সেই জন্যই আমাদের একটু অপেক্ষা করতে হয়েছে। আমরা দুটো স্টোরি পাওয়ার পর তারপরে একসাথে আপনাদের সামনে সেটা উপস্থাপন করছি। চলুন শুরু করা যাক। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে আর কোটি কোটি ভক্তের উষ্ণ ভালোবাসায় অনেক ভালো আছেন। আপনার মুখে অদ্ভুত কটেজের সেই অদৃশ্য কেয়ারটেকার প্রথম পর্বের প্রশংসা শুনে দ্বিতীয় পর্ব না লিখে আর পারলাম না। আমি সজীব শাহরিয়ার বলছি, টাঙ্গাইল জেলার ঘাটাইল থেকে। যেহেতু প্রথম পর্বে আমি আমার পরিচয় বিস্তারিতভাবে বলেছিলাম, তাই এখানে আর সময় নষ্ট না করে মূল ঘটনায় চলে যাচ্ছি। একটি কথা, আমি ভালো লিখতে পারি না, তাই অসাবধানতাবশত যদি লেখায়, বানানে বা শব্দ চয়নে কোনো ভুল ত্রুটি হয়ে যায়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি শুরু করার আগে একটু বলতে চাই, আমি বাড়ি আসার পর বেশ কিছুদিন কেমন যেন উদাসীন ছিলাম। আমার কাজকর্মের রুটিন কেমন যেন উল্টো পাল্টা হয়ে গিয়েছিল। আমি কাজে মন বসাতে পারতাম না। সব সময় শুধু মনে হতো এই বুঝি কেয়ারটেকার কাকা আমাকে ফিস ফিস করে বলছেন, কি স্যার কাল বিকেলে কি ভয় পেয়েছিলেন? আমার এই কথা মনে হলেই কেমন যেন গা শিরশির করে উঠত। আমার শির দ্বারা দিয়ে ঠান্ডা বরফের স্রোত বয়ে যেত। তারপর যখন আমি সুস্থ হই, তখন আমার কৌতূহলটা আর দমিয়ে রাখতে পারিনি। চলে গেলাম সেই অদ্ভুত কটেজে, শুধু আমার চোখে দেখা সেই কেয়ারটেকার কাকার খোঁজে। যাওয়ার সময় ভেবেছিলাম, কাকা তো নেই, তাহলে কিসের মায়া আমাকে এভাবে টানছে? আমি আসলে কার জন্য যাচ্ছি? আসলে আমি সেদিনের পর জানতে পারি যে ওই রকম কোনো কেয়ারটেকার কাকা ওই কটেজেই ছিল না। তবু আমার মন মানছিল না। যাই হোক, শত ভাবনার অবসান ঘটিয়ে আমি একদিন ঠিক পৌঁছে গেলাম সেই কটেজের সামনে। এই কেয়ারটেকার কাকার স্টোরিটা যে এত টুইস্টে ভরা ও লোমহর্ষক হবে, সেটা আমাদের কল্পনাকেও হার মানিয়ে দেয়। আর অপেক্ষা করব না, ডিয়ার লিসেনার্স, চলুন শুরু করি মূল ঘটনা। আমি যখন পৌঁছালাম তখন বেলা প্রায় 5:30 বাজে। আমি এবার যেহেতু একা এসেছিলাম, তাই এবার আর ওই কটেজে থাকার সাহস করলাম না। আমি ঠাকুরগাঁওয়ের মেইন টাউনে একটা হোটেলে উঠলাম। যেহেতু লম্বা জার্নি,
আর ভীষণ ক্লান্ত ছিলাম, তাই ওই দিন আর বের হইনি। রাতটা নানান কিছু ভেবে কাটিয়ে দিলাম। আমার বারবার মনে হতে লাগলো কেউ নেই, কেন এভাবে আমাকে ডেকে আম গাছটার নিকট নিয়ে যাচ্ছিলেন। আমার মনে হতে লাগলো এই বুঝি কাকা বলবে, কি স্যার বিকেলে ভয় পেয়েছিলেন? এক অজানা ভয় ও আতঙ্ক বারবার বুকে দানা বেঁধে উঠছে। বুকটা যেন কেঁপে কেঁপে উঠছিল। এই ভয়টা বুকে নিয়ে কখন ঘুমিয়ে গিয়েছিলাম মনে নেই। পরের দিনের কথা, ঠিক সকাল 9টা বাজতেই আমি সেই অভিশাপগ্রস্ত কটেজটার সামনে এসে দাঁড়ালাম। সকালের আলোয় যদিও রাতের আতঙ্ক নেই, তবু এখানকার বাতাসটা যেন অজানা অস্বস্তিতে ভারী হয়ে উঠেছে ক্ষণে ক্ষণে। ভিতরে গিয়ে লক্ষ্য করলাম 2 জন কেয়ারটেকারের মধ্যে একজন অনুপস্থিত। যে ছিল তার দিকে এগিয়ে গিয়ে কুশল বিনিময় করতেই সে এমনভাবে চমকে উঠল যেন তিনি কোনো ভূত দেখেছেন। অবাক হয়ে জিজ্ঞেস করলেন, স্যার আপনি আবার কি মনে করে আইলেন? এই দিন যে কাণ্ডটা হয়েছিল আপনি বুঝি সেটা দেখবার আইছেন? আল্লাহ গো, আমি যে ডরাইছিলাম। তার চোখে মুখে স্পষ্ট আতঙ্ক দেখে আমি তাকে আশ্বস্ত করে বললাম, না না, তেমন কিছু না, আপনাদের কথা বেশ মনে পড়ছিল, তাই দেখতে চলে এলাম। আচ্ছা, আপনি কি সেদিনের ঘটনা সম্পর্কে আমাকে কিছু বলতে চান? কোনো অস্বাভাবিকতা, মানে এর আগে কখনো দেখেছিলেন কিছু, কোনো পুরনো কাহিনী? কেয়ারটেকার মাথা নাড়ল। তার কণ্ঠস্বরে হতাশার ছাপ স্পষ্ট। তারপর বলল, স্যার আমি এনে আইছি এই 3-4 মাস হইল, আর আপনার লগে তাগো কারো লগেই তো এমন আজব ঘটনা ঘটে নাই। তার কথা শুনে আমার মনটা তিক্ত হতাশায় ভরে গেল। তাহলে কি আমি প্রথম? আর এই অভিশাপের কাহিনী সত্যি কি শুধু আমার জন্যই? কারো থেকে কি এর রহস্য জানতে পারবো না? ঠিক তখনই কেয়ারটেকারের পরের বাক্যগুলো মরুভূমিতে তৃষ্ণার্তের জন্য এক গ্লাস শীতল জলের মতো শান্তি নিয়ে এলো। সে একটু ভেবে তারপর হেসে বলল, হ্যাঁ, তবে স্যার আমাদের জামিল ভাই, হ্যাঁ, তিনি এই ব্যাপারে ভালো কইতে পারবেন। এই কটেজে বহুদিন ধরে আছেন, আমার মনে হয় এসব জানে। আমার বুঝতে আর বাকি রইল না কেই কেয়ারটেকার আর কেই অন্ধকারের সাক্ষী, কে এই রহস্যের চাবিকাঠি যে আজ অনুপস্থিত। এই কেয়ারটেকার ভাই তার কথাই বলছেন। তার নাম জমির ভাই। উনি ডিউটি সেরে বাড়ি গেছেন, আসবেন সেই বিকেলবেলা। তার সাথে দেখা করার জন্য আমাকে বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু আমি তো এক নাছোড়বান্দা মানুষ। এই কাহিনীর গভীরতম রহস্যের কিনারা না দেখে আমি এক পাও নড়ছি না। তাই সিদ্ধান্ত নিলাম দুপুর গড়িয়ে বিকেল না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকব। যেহেতু লম্বা সময় বিকেল হতে, এই অবসরে কটেজের আশেপাশে, বিশেষ করে সেই রেল লাইন ধরে ঘুরে ঘুরে সময় কাটালাম। অবশেষে সেই বিকেল আসলো। আমিও জমির ভাইকে পেয়ে গেলাম। তিনিও আমাকে দেখে রীতিমতো শুধু অবাকই হননি, বরং এক ধরনের শক খেলেন। তারপর ওনার সাথে কথা বলে সব জানতে চাইলাম। তিনি প্রথমে বলতে না চাইলেও আমার জোরাজুরিতে বলতে বাধ্য হলেন। আমি এক বুক তৃষ্ণা মেটাতে লাগলাম তার কথাগুলো শুনে। যেহেতু পরের সব কাহিনী জমির ভাই আমাকে বলেছেন, তাই আমি তার ভাষাতেই পুরো ঘটনা তুলে ধরার চেষ্টা করছি। একটা অনুরোধ ছিল তার যে আমি যেন এই ঘটনায় যারা জড়িত তাদের নাম প্রকাশ না করি, কারণ এটা ওনাদের ব্যবসার জায়গা। আমিও তাই সব ছদ্মনাম ব্যবহার করলাম। বলছেন জমির ভাই, স্যার আমি এই কটেজে আছি সেই 4-5 বছর ধরে। এই দেয়াল, এই বাতাস, প্রতিটি গাছপালা, ফুল সবই আমার চেনা। কিন্তু আজ আমি এমন কিছু রাতের কথা বলবো যা এই কটেজের ইতিহাসকে রক্ত মাখিয়ে দিয়েছে, যা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে। ঘটনাটা প্রায় 4-5 বছর আগের। আমি তখন নতুন এসেছি এখানে। এই কটেজে আমার সাথে আরেকজন লোক থাকত। তার নাম ছিল কাদের উদ্দিন। উনি আমার আসার অনেক আগে থেকে এখানে কাজ করতেন। আমি ওনাকে কাদের কাকা বলে ডাকতাম।
আসলে আমাকে নিয়োগ করা হয়েছিল মূলত তাকে সাহায্য করার জন্যই। উনি একটু মাঝবয়সী হয়ে যাওয়ায় কটেজের মালিক আমাকে নিয়োগ দেয়, যেন দুইজন মিলেমিশে সবকিছু দেখাশোনা করতে পারি। আমি স্বাভাবিকভাবেই সারাদিন কাজ করতাম, আর উনি মাঝবয়সী মানুষ, তেমন ভারী কাজ করতে পারতেন না বলে টুকটাক হাতের কাজ করতেন। আমি আবার বেশ ঘুম কাতুরে ছিলাম। আমি একবার ঘুমালে সহজে কেউ ডেকে তুলতে পারত না, আর এর জন্য অবশ্য অনেক বকাঝকাও খেয়েছি। রাতে বেশ ঘুমাতাম বলে রাতে কি হয় না হয় আমার জানা ছিল না। আস্তে আস্তে দিন যেতে লাগলো। আমিও কাঁদের কাকার সাথে বেশ পরিচিত হয়ে উঠলাম। উনি বিভিন্ন ঘটনা, বিভিন্ন কথা বলে আমার সাথে গল্প করতেন, কিন্তু উনি ওনার পরিবারের কোনো কথাই বলতেন না। জিজ্ঞেস করলে বলতেন, জমির, এই দুনিয়ায় কেউ কারো নয় রে, সবাই একা, আসছে একা, যাবও একা, মাঝখানে তুমি আর আমি, আমরাও একা। তারপর এই কথাগুলোর আসল মানে কি তা ওই সময় পুরোপুরি বুঝতে পারতাম না। এভাবেই বেশ কয়েক মাস কেটে গেল। আমি আস্তে আস্তে কলেজের সব কাজে পটু হয়ে উঠছিলাম ঠিকই, কিন্তু এর বিপরীতে আমার রাতের ঘুম যেন এক অভিশাপের মতো হালকা হতে শুরু করলো। ঘুম আসতো ঠিকই, কিন্তু কান থাকতো সজাগ। সামান্য শব্দেই ঘুম ভেঙে যেত। এখানে একটা কথা বলে রাখি, পেছনে যে আম গাছটি দেখছেন, এটা কিন্তু তখনও ছিল। তারপর একদিন রাতে, আনুমানিক 2টা হবে, সে নিস্তব্ধ জমাট অন্ধকারের মধ্যে আমি স্পষ্ট শুনতে পেলাম কেউ যেন কাঁদছে। একটা চাপা, গলার ভেতর থমকে থমকে থাকা কান্নার আওয়াজ। এমন কান্না যা শুধু বাতাস নয়, আমার হাড়ের ভেতরেও নীরবতার কাঁপন ধরাচ্ছিল। আমি বিছানায় উঠে বসলাম, কান খাড়া করে শুনতে লাগলাম সেই বিভৎস সুর। ভয়ে আমার গা হিম হয়ে যাচ্ছিল। এই ভয় আমাকে আচ্ছন্ন করার আগেই আমি যেন এক অজানা শক্তির টানে উঠে পড়লাম। দরজা খুলে আমি কান্নার উৎস খুঁজতে চেষ্টা করলাম। বারান্দায় এসে মনে হলো কান্নাটা ওপর থেকে আসছে। কটেজের এই নির্জন রাতে, এই গভীর অন্ধকারে কে এভাবে নিজের অস্তিত্ব চেপে রেখে ফুঁপিয়ে কাঁদছে। মনে হচ্ছিল যেন দুঃখ নয়, বহু বছরের কোনো যন্ত্রণার আত্মমুক্তির পথ খুঁজতে মরিয়া হয়ে উঠেছে সেই কান্না। আমার পা যেন অজানা কোনো রহস্যের সন্ধানে আপনি আপনি চলতে শুরু করলো। আমি আস্তে আস্তে সিঁড়ি ভেঙে ওপরে উঠতে লাগলাম। প্রতিটি সিঁড়িতে আমার মনে হচ্ছিল যেন আমি স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিকতার দিকেই পা বাড়িয়ে এগিয়ে যাচ্ছি। 4র্থ তলায় পৌঁছাতেই আমার হৃৎপিণ্ড যেন থমকে গেল। সেই কোণের ঘরটায়, কাদের কাকার ঘরে, একটা মৃদু কিন্তু উজ্জ্বল আলো জ্বলছে। সেই আলো যেন অন্ধকার ঘরের বাইরে আরো বের হয়ে আসছে দরজার ফাঁক দিয়ে। আমি ভয়ে ভয়ে পা টিপে টিপে দরজার কাছে গেলাম। দরজাটা অল্প ফাঁক করা ছিল। সেই ফাঁক দিয়ে যা দেখলাম তা যে কোনো মানুষের রক্তকে হিম করে দেওয়ার জন্য যথেষ্ট। একটা ঠান্ডা শিরশিরানি অনুভূতি আমার সারা শরীর নাড়িয়ে দিল। ভেতরে দেখলাম একটা সাদা কাপড়ের অবয়ব, যা ঠিক মানুষ বলে মনে হলো না, স্থিরভাবে কাদের কাকার সামনে দাঁড়িয়ে আছে। অবয়বটা এতই অস্পষ্ট ছিল যে তাকে ঠিক রক্ত মাংসের মানুষ ভাবা যাচ্ছিল না। আর কাদের কাকা, তিনি মাটিতে হাঁটু গেড়ে বসে মাথা নিচু করে চাপা কণ্ঠে কাঁদছেন। তার কান্নার আওয়াজ যেন নীরবতার চাপে বিকৃত হয়ে উঠছিল পুরো ঘর জুড়ে। সেই সাদা অবয়ব আর কাকার নীরব চাপা কান্না, এই দৃশ্যটা দেখে আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আমার মস্তিষ্ক যেন আমাকে সায় দিচ্ছিল না। সঙ্গে সঙ্গে আমি অন্ধকারের অতলে হারিয়ে গেলাম, তলিয়ে গেলাম। জ্ঞান ফিরলে আমি নিজেকে আবিষ্কার করলাম আমার নিজের ঘরে। আমার পাশে কাদের কাকা বসেছিলেন। ওনাকে দেখেই আমার রক্ত হিম হয়ে গেল। মুহূর্তের মধ্যে গতকাল রাতের সেই সাদা অবয়ব আর কান্নার দৃশ্য মনে পড়ল। ভয়ে আমার শরীর শিরশির করে উঠল। গায়ের প্রতিটি লোম যেন ভয়ে জেগে উঠল। আমি ভয়ে ভয়ে শুকনো কণ্ঠে কাকাকে জিজ্ঞেস করলাম, কাকা, কাল আপনার রুমে ওটা কি ছিল? আর আপনি ওভাবে কাঁদছিলেন কেন? আমার কথায় কাদের কাকা এক মুহূর্তের জন্য যেন অন্য জগতে চলে গেলেন। কেমন যেন ইতস্তত ভাবে একটা কৃত্রিম হাসি টেনে বললেন,
আরে মিয়া, তুমি কি রাতে স্বপ্ন দেখো নাকি? কই কি দেখছো না দেখছো এখন আমাকে জিজ্ঞেস করতেছো? রাইতে তো আমি রুমে ঘুমাইছিলাম। কই, আমি তো কিছু দেখিনি। সকালে আমি যখন উঠে বাইরে আসলাম দেখি তুমি সিঁড়ির কাছে অজ্ঞান হয়ে পড়ে আসো। আমি তো তোমার রুমে নিয়ে আসলাম। আমি জবাবে শুধু অবাকই হলাম না, বরং চরম আতঙ্কে বিস্ময়ে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। আমি যেন তার চোখে মুখে একটা সুনিপুণ মিথ্যার অভিনয় স্পষ্ট দেখতে পেলাম। সেই অভিনয়ের আড়ালে যেন আরো ভয়ঙ্কর কিছু লুকিয়ে রাখছে সে। কিন্তু আমি জোর গলায় আর কিছু জিজ্ঞেস করার সাহস পেলাম না। সেদিন এতটাই অসুস্থ বোধ করছিলাম যে সারাদিন আর রুম থেকে বের হইনি। আর এই সময়টাতে এখানে লোকজন তেমন থাকতে আসতো না বলে কটেজ বেশিরভাগ সময় খালি থাকতো। লোকজন বলতে আমি আর কাদের কাকাই থাকতাম। তার সপ্তাহখানেক পরে আবার এলো সেই অদ্ভুত অভিশাপের রাত। মাঝরাতে আবারও সেই কান্নার আওয়াজ, তবে আজ যেন তা আরো গভীর, আরো স্পষ্ট। আজ যেন ভয় ও আতঙ্ক আমাকে কেবল গ্রাস নয়, ভেতর থেকে চিবিয়ে খাচ্ছে। সেদিন আমি আবার সেই কান্নার আওয়াজের উৎস খুঁজতে খুঁজতে 4 তলায় উঠে গিয়েছিলাম। তখন চাপা কান্নার পাশাপাশি আমি যেন করুণ সুর শুনতে পাচ্ছিলাম। কেউ যেন জেদ, ঘৃণা আর চাপা কষ্ট নিয়ে বিলাপ করছে। আমার আত্মাটা জ্বালিয়ে দিয়েছিস, আমার নিজের বলতে কিছুই নেই, আমি আর সহ্য করতে পারছি না। এই কাজ হাসিল করতে হলে আমার যা করা লাগবে আমি সেটাই করব। বিশ্বাস করবেন কিনা জানি না, সেই রাতের সেই বিকৃত কণ্ঠস্বর শুনে আমি এতটাই ভয় পেয়েছিলাম যে আমি 4 তলায় উঠেছিলাম ঠিকই, কিন্তু ওই ঘরে উঁকি দেওয়ার ন্যূনতম সাহস, শক্তি, মনের জোর কোনোটি অবশিষ্ট ছিল না। আমি আতঙ্কে নেমে এসেছিলাম নিচে আমার ঘরে। সারা রাত ঘুমোতে পারিনি। দেখতে দেখতে ফজরের আজান দিয়ে দিল। যথারীতি পরদিন সকাল হলো। আমার মন থেকে সেই করুণ সুরের কথাগুলো কোনোভাবেই যাচ্ছে না। তারপর কাদের কাকাকে সামনে পেয়ে আমি আজকেও মনের ভেতরের তীব্র ভয় চেপে রেখে জিজ্ঞাসা করলাম, কাকা, রাতের বেলা আপনার রুমের ওই দিক থেকে অদ্ভুত কান্নার শব্দ, বিলাপ এগুলো আসছিল, আমি শুনতে পেয়েছি, আপনি শুনেন না? আমি দেখলাম কাকা যেন বিষয়টা স্বাভাবিকভাবে এড়িয়ে গেলেন। আমাকে আবারও অবাক করে দিয়ে বললেন, জমির মিয়া, ইদানিং তোমার কি হয়েছে বলো তো? তুমি মনে হয় রাতে ঘুমাও না, তোমার ঘুম কম হয় বলে এমন উল্টাপাল্টা স্বপ্ন দেখতেছ। আমি তো এমন কিছু দেখি না, তুমি এসব কি বলো? এতটুকু বলার পর জমির ভাই আমার দিকে তাকিয়ে একটু থামলেন। তারপর আমাকে অবাক করে দিয়ে বললেন, জানেন, একটা বিষয় কোনোভাবেই আমি মেনে নিতে পারছিলাম না। আমি যখন এসব শুনতাম তখন আমার দিব্যি জ্ঞান থাকতো, আমি বাস্তবে এসব শুনতাম, দেখতাম নিজের চোখে। তবে তিনি কেন বারবার এড়িয়ে যাচ্ছেন? তার চোখ মুখে সেই অস্বাভাবিক অস্থিরতা দেখে আমার মনে হচ্ছিল তিনি যেন কোনো ভয়ঙ্কর সত্যকে মাটি চাপা দিচ্ছেন। কেন আমি জানতাম না। পরক্ষণেই আমি আবার ভাবতাম আমি পাগল হয়ে যাচ্ছি, এসব কি হচ্ছে আমার সাথে? এরপর আমি মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করলাম, যা হবার হবে। আবার যদি ওই রকম আওয়াজ শুনি আমি জিজ্ঞেস করব, কি করেন কাকা, ওইভাবে কার সাথে কথা বলেন? তার ঘর থেকে সব অদ্ভুত রক্ত হিম করা শব্দ, কান্নার আওয়াজ আসছে। উনি অবশ্যই এসব জানেন, কিন্তু আমাকে বলছেন না। আমাকে সব জানতেই হবে। এরপর 2 দিন কেটে যায়। কোনো সমস্যা আমি আর দেখতে পাইনি। কাদের কাকাকে এর মধ্যে 2 দিনই দুপুরবেলা বাইরে যেন চলে যেতে দেখেছি। ফিরত সেই সন্ধ্যায়। কোথায় গিয়েছিলেন সেটা আমাকে বলেননি, আমিও জানতে চাইনি। আসলে আমি কেমন যেন একটা ঘোরের মধ্যে ছিলাম। তবে সব ঘটনা জানতে পারি ওই বিভীষিকাময় রাতে। সেই রাতের কথা এখনো আমি স্মরণ করতে পারি না, আমার আত্মা কেঁপে ওঠে। তিনি আবারও ঢোক গিলে বলতে শুরু করলেন, সেদিন আমি কাদের কাকার সাথে রাতের খাবার খাওয়ার পর রুমে এসে আরামে গা ছেড়ে দিয়েছিলাম। কাকাও রুমে চলে গেলেন। যাওয়ার সময় বলে গেলেন, জমির মিয়া, এত ভয় পায়ও না, জোয়ান মানুষ, ভয় কিসের? তারপর একটা রহস্যজনক হাসি দিয়ে চলে গেলেন। আমি বিছানায় শোয়া মাত্রই যেন গভীর ভারী এক ঘুমে আচ্ছন্ন হয়ে গেলাম। সেই ঘুম যেন আমাকে পৃথিবীর বাইরের সব আতঙ্ক থেকে আড়াল করে রেখেছিল।
হঠাৎ আমার রুমের জানালা দমকা বাতাসে নয়, যেন কোনো এক অদৃশ্য হাতের ধাক্কায় বিকট শব্দে খুলে গেল। পাল্লা দুটো সজোরে আছড়ে পড়ল। সেই শব্দে আমার হৃৎপিণ্ড যেন স্তব্ধ হয়ে যাচ্ছিল। আমি চমকে উঠে বসলাম। তখন ঘড়িতে কয়টা বাজে খেয়াল করার মতো মানসিক অবস্থা আমার ছিল না। সেই মুহূর্তে আমি শুনতে পেলাম এক বিভৎস গোঙানির আওয়াজ। আওয়াজটা এমন যেন কারো গলা টিপে ধরা হয়েছে, কিন্তু সেটা মানুষের নয়। যন্ত্রণা ও ক্রোধে কুঁচকে যাওয়া এক অস্ফুট আর্তনাদ। এই শব্দ আমার রক্তের শিরায় শিরায় বরফ জমিয়ে দিল। আমি আজ আর ঘরে বসে রইলাম না। বুকে অসীম সাহস এবং আদিম কৌতূহল সঞ্চয় করে বাইরে আসলাম। আমার সমস্ত শরীর কাঁপছিল। আমার পা যেন এক কালো চুম্বকের টানে কাদের কাকার ঘরের দিকে এগিয়ে যাচ্ছিল। সেই ঘর থেকে একটা মৃদু ফিসফিসে আলো আর সেই ভয়ঙ্কর গোঙানির আওয়াজ ভেসে আসছিল। আমি নিঃশ্বাস বন্ধ করে এগিয়ে গেলাম সেই দিকে। উত্তেজনা আর ভয়ানক আতঙ্কে আমার বুক কেঁপে কেঁপে উঠছিল। আমি যেন অনুভব করছিলাম কেউ আমাকে, আমার আত্মাকে চিরতরে গ্রাস করে নেবে। দরজাটা আজও হালকা করে চাপানো। সেই মৃত্যুর ফাঁক দিয়ে যা দেখলাম তা দেখার কোনো ইচ্ছা মানুষ দুঃস্বপ্নেও করবে না। এক ভয়ঙ্কর কুৎসিত অভিজ্ঞতা যা মুহূর্তের মধ্যে আমার শরীরের মধ্যে হিম শীতল রক্তের স্রোত বইয়ে দেয়। আমি দেখলাম কাদের কাকা ঘরের মেঝেতে গোল বৃত্ত এঁকে কতগুলো মোমবাতি জ্বালিয়ে রেখেছেন বৃত্তের চারপাশে। মোমবাতির কাঁপতে থাকা আলোর কেন্দ্রে তিনি বসে আছেন, আর তাকে ঘিরে কতগুলো কালো নিরাকার অবয়ব চারপাশে গোল হয়ে দাঁড়িয়ে আছে। অবয়বগুলো এতই ভয়ঙ্কর কালো যে তাদের জন্য কাদের কাকাকেও ঠিকমতো দেখা যাচ্ছিল না। তারপর দেখলাম কাকা যেন মনে মনে কি সব বিড়বিড় করে পড়ে যাচ্ছেন। তার মুখমণ্ডল বিকৃত, যন্ত্রণাপূর্ণ এবং ঘামে ভেজা। যত সময় যাচ্ছিল কালো অবয়বগুলোর সংখ্যা যেন বাড়তেই থাকলো। আস্তে আস্তে পুরো ঘরটা যেন কালো এই ছায়া মূর্তিতে ভরে উঠল। তাদের উপস্থিতি যেন ঘরের ভেতরের বাতাসকে ঘন, দমবন্ধ, গুমোট করে তুলছিল। এক সময় তারা চারিদিকে বৃত্তাকারভাবে ঘুরতে আরম্ভ করল। আমি সেই সময়টাতে এতক্ষণ যে কিভাবে দাঁড়িয়েছিলাম জানি না। আমার পা যেন মেঝেতে গেঁথে গিয়েছিল। আমি নড়তে পারছিলাম না। আমার এমন মনে হচ্ছিল যেন আমি মৃত্যুর মঞ্চে দাঁড়িয়ে আছি। তারপর যা হলো আমি সেটা স্মরণ করলে এখনো ভয়ে শিউরে উঠি। ঘুরতে থাকা সেই কালো অবয়বগুলোর মাঝখানে হঠাৎ কাদের কাকার রক্তবর্ণ চোখ দুটো যেন সরাসরি আমার দিকেই স্থির হলো। মনে হলো তিনি আমাকে তার চোখের দৃষ্টি দিয়ে এখনই মেরে ফেলবেন। আমার উপস্থিতি তিনি যেন কোনোভাবেই আশা করেননি। তিনি আমার দিকে রক্ত চোখে ভয়ঙ্কর রাগান্বিত হয়ে গম্ভীর ঝাঁঝালো কণ্ঠে বললেন, জমির, তুই এখানে সে কাজটা ভালো করিসনি। আমার কাজে তুই বাধা দিয়ে ফেলেছিস। এই কাজ অসম্পূর্ণ করা কিন্তু মোটেও উচিত হবে না। তার চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাচ্ছিল। এসব কথা বলার সময় আমি দেখছিলাম কালো অবয়বগুলো কাদের কাকাকে ঘিরে ধরেছে, যেন তাকে গিলতে চায়। আর কাকা, তাদের দেখে মনে হচ্ছিল তিনি যেন এখনই আমাকে গিলে খেয়ে নেবেন। তার মুখমণ্ডলে শুধু ক্রোধ নয়, ছিল চরম অপার্থিব ক্ষুধা। সেই কালো ছায়া আর রক্তচক্ষু, এই সম্মিলিত আতঙ্কে আমি এবার আর নিজেকে সামলে রাখতে পারিনি। আমার চেতনা যেন আমার শরীর ত্যাগ করল। আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। আমার যখন জ্ঞান ফিরল আমি দেখলাম আমি হাসপাতালের বিছানায় শুয়ে আছি। জ্ঞান আসতেই গতকালের ঘটনা আমার সারা শরীরে ঝাঁকুনি দিয়ে উঠল। আমার মনে হচ্ছিল আমি যেন ভয়ানক কোনো পৃথিবী থেকে ফিরে এসেছি। পরে জানতে পারলাম আমাকে আশেপাশের কিছু লোক বাগানে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে আসে। আপনি হয়তো এখন জিজ্ঞেস করবেন, কাদের কাকার কি হয়েছিল? আমার প্রশ্নের উত্তর দেওয়ার আগেই যারা আমাকে হাসপাতালে নিয়ে এসেছিল তারাই জানালো, কটেজের পেছনে যে আম গাছটা আছে সেই আম গাছের ডালে কাদের চাচার ঝুলন্ত লাশ পাওয়া গেছে। এই কথা শোনার পর আমার পুরো পৃথিবী থমকে গিয়েছিল। মনে হচ্ছিল যেন আমার ভেতরের শেষ রক্তবিন্দুও শুকিয়ে গিয়েছে। সেই বিভৎস রাত, সেই কালো অবয়ব আর ঝুলন্ত কাকার লাশ, এই অভিজ্ঞতা আমি কোনো দিন ভুলব না। আমার শুধু মনে হতে লাগলো সেই কালো ছায়াগুলো তাদের কাজ সম্পূর্ণ করে চলে গেছে।
এখানে একটা প্রশ্ন থেকে যায়, কাদের কাকা সেই রাতে ওই কালো অবয়বের সাথে আসলে কি করছিলেন? আর উনি বিলাপ করে কাকে মারার কথাই বা বলছিলেন, তাই না? জমির ভাই এটার উত্তরও আমাকে দিয়েছিলেন। আসলে কাদের কাকার স্ত্রী অনেক সুন্দর ছিলেন, যে দেখবে সেই পছন্দ করবে এমন সুন্দর তিনি। তাই এলাকার কিছু খারাপ মানুষের নজরে পড়ে তাকে তাবিজ করা হয়, যেটাকে আমরা কালো জাদু বলে থাকি। তার প্রভাবে কাদের কাকা তার স্ত্রীকে বাঁচাতে পারেননি। তখনই তিনি প্রতিজ্ঞা করেন যে এই খারাপ লোকদের তিনিও মেরে ফেলবেন। হিংসার বশবর্তী হয়ে তিনিও কালো জাদুর চর্চা শুরু করেন। কিন্তু সেদিন হয়তো আমার হঠাৎ উপস্থিতি বদ জিনগুলো মেনে নিতে পারেননি, তাই কাদের কাকার এমন নির্মম পরিণতি হয়েছিল। তারপর আমিও বেশ অসুস্থ ছিলাম। আমার কানে শুধু কাদের কাকার সেই চাপা কণ্ঠের আর্তনাদগুলো বাজতে থাকতো। অনেক হুজুর দেখিয়ে তাবিজ নিয়ে এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। এই বলে উনি তার কথা শেষ করেছেন। এই ছিল আমার ঘটে যাওয়া ঘটনা, কেয়ারটেকার চাচার ইতিহাস। ধন্যবাদ প্রিয় শ্রোতা বন্ধুরা ধৈর্য নিয়ে শোনার জন্য। এই কথা প্রমাণিত যে জমির সাহেব যা দেখেছিলেন কাদের চাচার সেই রুমে, তা তার কল্পনা নয়, স্বপ্ন নয়, তা ছিল ধ্রুব সত্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি বসুয়ার কোম্পানিগঞ্জ নোয়াখালী থেকে বলছি। আশা করি আপনি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি অনেক আগে থেকেই আপনার voot.com বা ভূত FM শুনে আসছি। তো অনেকদিন ধরেই চিন্তা করছি যে আমার একটা ঘটনা আমি শেয়ার করব, বাট সময়ের জন্য বা কোনো এতে পাঠাবো কোনোভাবেই পারছিলাম না। তো এবার আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে ঘটনাটা আপনাকে পাঠাবো। তো আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে আমার সেজ বোনের সাথে ঘটা। তো আমরা 4 বোন। তো আমার সেজ বোনের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা আমি আজকে আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। তো ঘটনাটা হচ্ছে 2012 সালে। তখন আমার আব্বু ছিল, আর আমাদের বাড়িটা ছিল একটু গ্রাম সাইড বলতে আমরা নোয়াখালী যে জায়গায় এখন আছে সেটা হচ্ছে কোম্পানিগঞ্জ, আর ওটাকে চরপকিরা ধরে। তো আমরা ওইখানে ছিলাম বেশ কিছু বছর বলতে ছোটবেলা থেকে প্রায় আমরা 15 সাল পর্যন্ত আমাদের বাড়িতে অবস্থানরত ছিলাম। এরপরে কিছু ঘটনার কারণে বা কিছু সময় স্বল্পতার কারণে আমরা এখানে চলে আসি। তো আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা আমি শুরু করছি। তার আগে আমি আমাদের বাড়ির কিছু ডিরেকশন আপনাকে দিয়ে রাখছি। আমাদের বাড়িটা টোটাল 6 ফ্যামিলি নিয়ে আমাদের বাড়ি। গ্রামের বাড়িতে মূলত 6 অনেকজন ফ্যামিলি নিয়ে একটা বাড়ি এরকম হয়। তো আমাদের বাড়িটা ছিল 6টা ফ্যামিলি। তার মধ্যে আমাদের যে ঘরটা ছিল সেটা ছিল একদম রোড সাইড। আমাদের ঘরটা দেখা গেলে মনে হয় যে পিছনে কোনো ফ্যামিলি নেই বা কোনো ঘর নেই, এরকম ছিল আমাদের ঘরটা। তো 2000 সালে যখন আমাদের ঘরটা 2000 সালে করা হয়, তো তখন ছিল 2টা বেড, একটা কিচেন, একটা ডাইনিং আর একটা ড্রয়িং। এরপরে আমার আব্বু দেশে আসার পরে আব্বু আবার আলাদা করে 2 রুম করে। আমরা যখন বড় হয়েছি তখন ওয়াশরুমটাও করে। তো আরো বাড়তি 2টা রুম করা হয়, 2টা ওয়াশরুম করা হয়। তো ঘরটা অনেক বড় হয়ে যায়। আর আমাদের ঘরটা যে 2টা দরজা, একটা সামনে দিয়ে ঢোকা আর একটা পিছনের দরজা দিয়ে ঢুকলে প্রথম ডাইনিং। আর গ্রামের বাড়িতে বেশিরভাগই রান্নাঘরটা বাইরে থাকে।
তো আর পাশে হচ্ছে একটা বেডরুম, এরপরে হচ্ছে গলি সিস্টেম করে, গলির দুই মাথায় বেডরুমগুলা। টোটাল 4টা বেডরুম, একটা ড্রয়িং, একটা ডাইনিং, আর একটা কিচেন, আর হচ্ছে একটা স্টোর রুম, আর 2টা ওয়াশরুম। তো ঘটনাটা যখন ঘটে 2012 সালে, তখন অনেকটা গরম ছিল, আর আমাদের বাড়িটা ছিল, ঘরটা ছিল সামনে হচ্ছে ক্যান্ডিলিভার বলি ওইটাকে আমরা, মানে সামনে দুই পাশে 2টা সিঁড়ি করে উপরে ছাদ করে একটা সিস্টেম করা হয় বৈঠকখানা স্টাইলের। ওইখানে বসে আমরা আড্ডা দিতাম। ইভেন আমার আব্বু গরমে ওইখানে ফ্লোরটাকে ধুয়ে ওখানে শুয়ে থাকতো বাইরে। তো এরকমই একদিন গরমের দিনে আমার আব্বু ওই ফ্লোরটাকে পরিষ্কার করে ধুয়ে ওইখানে শুয়ে আছে আম্মু সহ। রাত তখন আনুমানিক 8:30 কি 9টা এরকম হবে। আমি বাহিরে এরকম জায়গা ছিল, সামনের যে দরজাটা ওইখান দিয়ে আমি হাঁটছিলাম। আর আমাদের ডাইনিংয়ের পাশে কর্নারে যে রুমটা ছিল, ওই রুমে আমার সেজ বোন শুয়ে আছে রাতের বেলা। কারেন্ট নেই গ্রামে, তো কারেন্টে অনেক বেশি সমস্যা করে। তো তখন প্রায় ক্যান্ডেলের আলোটা নিভে গিয়েছে এবং আমাদের লাইটে চার্জ নেই। সেজন্য পড়ালেখা না করে আমরা কেউ হাঁটছি, কেউ ঘুমাচ্ছি এমন। তখন আমার বড় 2 বোনে বিয়ে হয়ে গেছে, আর আমরা 2 বোন ছিলাম। তো সেজ বোন ওইখানে ঘুমাচ্ছিল। তো হুট করে ও দেখছে কি, মানে টেবিলের উপরে একটা বক্স ছিল, ওই বক্সে আমাদের কিছু কসমেটিক্স ছিল। আপু দেখছে কি আমি ওই কসমেটিক্সের জিনিসপত্র নিয়ে নাড়াচাড়া করছি। বলে রাখা ভালো, এখানে আমি ছিলাম না, আমি তো ছিলাম সামনের দরজায় হাঁটছিলাম। কিন্তু আপু দেখছে যে আমি ওই বক্সের জিনিসপত্র নাড়াচাড়া করছি। ইভেন আপু শুনতেছে যে কিচেন রুমে আম্মু তরকারি গরম করতেছে, গরমের দিন। তো মানে আমার মতো দেখতে থাকা জিনিসটাকে আপু জিজ্ঞেস করতেছে যে আম্মু কেন তরকারি গরম করছে, আমি তো একবার তরকারি গরম করে রেখে এসেছি। তখন ওই জিনিসটা বলে যে হ্যাঁ আম্মু তরকারি গরম করছে। হয় না এরকম যে আমরা অনেক সময় ঘুমাই কিন্তু আমাদের কান জেগে থাকে, আমরা কোথায় কি শব্দ হচ্ছে শুনি, বা আধো আধো চোখে তাকালে অনেক কিছু দেখি ঝাপসা, এরকম একটা অবস্থায় ছিল আপু। তো হুট করে আমার পাশে আম্মু এসে দাঁড়ায়, মানে আম্মুর মতো দেখতে কিছু একটা এসে দাঁড়ায়, এসে আপুকে বলে যে আমি তরকারি গরম করছি। তখন আপু বলে যে আপনি কেন গরম করছেন, আমি তো তরকারি একবার গরম করেছি। তখন ওই জিনিসটা বলে যে না তুই তরকারি গরম করস নাই, আর তুই মিথ্যে কথা বলতেছস কেন। এই কথা বলে আপুর গলা টিপে ধরছে। এর মধ্যে আপু হুট করে চিৎকার শুরু করে দেয়। চিৎকারের শব্দ শুনে আমি উঠে আম্মুকে জাগাচ্ছি, আপুকে জাগাচ্ছি। আমি ভীষণ মানে ভয়ে ছিলাম, আমি কাঁপতেছি ভয়ে। তখন ওই আম্মু ভাবছে কি হয়তো আমি যে বাইরে হাঁটছি, বাইরে হয়তো সাপ টাপ কোনো কিছু দেখেছে, আম্মু উঠে আমাকে দেখতেছে। তো আমি মানে চিৎকারটা এতটা ভয়ানক ছিল যে আমি মুখ দিয়ে বলবো যে আপু চিৎকার করছে, আমি এটা পারছিলাম না। আমি বারবার ইশারা করছিলাম আপুর রুমের দিকে। তো তাড়াহুড়ো করে আমরা ওইখানে চলে যাই এবং গিয়ে দেখি যে আপু অনেক বেশি চিৎকার করতেছে, পুরো শরীর ঘামাই গেছে। পরে আব্বু ওইখান থেকে নিয়ে আসে আপুকে, এনে বসায়, পানি খাওয়ায় এবং জিজ্ঞেস করে যে কি হয়েছে। তখন আপু এই ঘটনাটা বলে। এই ঘটনাটা হয়ে যাওয়ার বেশ কিছুদিন পরে তখন আর কেউ এত বেশি গুরুত্ব দেয়নি এই ঘটনাটাকে, মানে হয়তো ভেবেছে আপু ঘুমের মধ্যে কোনো কিছু খারাপ বুঝেছে বা কোনো কিছু একটা। তো এর কিছুদিন পরে তখন শীত চলে আসছে। শীতের সময় আমরা এরকম গরম পানির যে ব্যাগ থাকে ওই ব্যাগ নিয়ে আমরা 2 বোন কাড়াকাড়ি করছিলাম যে আমি রাখবো না ও রাখবে। এরকম করতে করতে আমরা রাতে ঘুমাই যাই। ঘুমাই যাওয়ার পরে হুট করে আপুর মানে পেটের উপরে কোনো কিছু একটা নড়াচড়ার অনুভব পায়। তখন আপু হাত দেয়, হাত দেওয়ার পরে দেখে যে লোম জাতীয় মানে লোমওয়ালা কোনো একটা জিনিস। তো ওইটা হচ্ছে অনেক গরম আর হচ্ছে মানে পশমে ভরা। আপু ওই জিনিসটাকে হাত দিয়ে টাচ করতে করতে যতটুকু হাত নিচ্ছে ততটুকুই লম্বা জিনিসটা। তখন হঠাৎ করে জিনিসটা নড়ে চড়ে ওঠে এবং আপু চিৎকার দিয়ে ওঠার পরে পরে জিনিসটা দৌড়ে চলে যায়। আপু স্পষ্ট বুঝতে পারতেছে মানে ও শরীর দিয়ে নেমে জিনিসটা চলে যাচ্ছে। তখন তাড়াতাড়ি আব্বু আম্মু মানে আমরা সবাই উঠে বসে আব্বুকে জিজ্ঞেস করি। তো আব্বু বলে যে ইঁদুর হবে। আবার আমি বলছি গরম পানির ব্যাগ, কিন্তু গরম পানির ব্যাগটা ছিল টেবিলের উপর, আর যে জিনিসটা চলে গেছে আব্বু বলতেছি ইঁদুর। বলতেছি ইঁদুর হইলে ইঁদুরের একটা স্বাভাবিক সাইজ থাকে বা একটা থাকে। ইঁদুরের কিছু অংশ গেলে ওর লেজটা অনেক চিকন থাকে, কিন্তু এই জিনিসটা আমি যতটুকু হাত দিচ্ছি ততটুকুই লম্বা, অনেকটা সাপের মতো।
মানে এই একটা ঘটনা। এরপর 13 সালে আমার আব্বু মারা যায়। এর মধ্যে আবার মানে হুজুর এনে আমাদের ঘরে মোটামুটি ঝাড়ফুঁক করে। আমার আব্বু অনেক বেশি নামাজি ছিল, উনি তাহাজ্জুদের নামাজ পড়তো, ইভেন আমাদেরকেও নামাজের জন্য অনেক বেশি করতো। তো আব্বু মারা যাওয়ার পরে 13 সালে আব্বু মারা যায়, 15তে আপুর বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে মানে বিয়ের পরপরই আপু কনসিভ করে ফেলে। তো একদিন আপুর শ্বশুর বাড়িতে ঘটনা এটা, মানে বিয়ের আগে আর আমাদের বাড়িতে কোনো ঘটনা ঘটে নাই, বিয়ের পরে শ্বশুর বাড়িতে একটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে আপুর রুমের পাশে ছিল ড্রেন। তো আপু একদিন মানে তখন ওর 7 মাসের প্রেগনেন্ট অবস্থায় ও শুয়ে আছে, বিকেলবেলা হুট করে ও সাইডে তাকায় দেখে কি মানে তখন ও এরকম ঘুমের মধ্যে মানে আধো আধো চোখে তাকিয়ে দেখে কি ওর পাশে ও যেভাবে শুয়ে আছে হুবহুব এরকম আরেকজন মহিলা শুয়ে আছে, ওর দিকে তাকিয়ে, বড় বড় নখ, চেহারা অনেকটা ভয়ানক, মানে ওর দিকে তাকায় আছে। তখনও মানে চিৎকার করবে না কি করবে, মানে ওর পেটে বাচ্চা, যদি বেবির কোনো ক্ষতি হয় এগুলো চিন্তা করে আপু মানে চুপ করে শুয়ে থাকে এবং অনেকক্ষণ তাকায় থাকার পরে আপু চোখ বন্ধ করে ফেলে এবং এরপরে চোখ খোলার পরে দেখে যে আর কোনো কিছু নাই। এরপরে এটা উনি ওনার শ্বশুর শাশুড়িকে জানায়। তো হুজুর এনে ঝাড়ফুঁক করে আপুকে তাবিজ দেয়, মানে এগুলো হচ্ছে কোনো একটা খারাপ জিনের বদ নজর পড়েছে আপুর উপরে, এই জন্য ভয় দেখানোর ট্রাই করতেছে বিভিন্নভাবে। আর ওদের কাজের মেয়ে ছিল, যেহেতু ভাইয়া বাইরে ছিল, কাজের মেয়েকে আপুর সাথে থাকতে বলে। এই হচ্ছে আমার ঘটনা। যদি ভালো লাগে আপনি শেয়ার করবেন, আমাকে জানাবেন। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. নাম মোস্তফা কামাল সাক্কু, গ্রাম চকবাজার, কুমিল্লা, থাকা কোতোয়ালি, কুমিল্লা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে ও আমাদের সকলের দোয়ায় আপনি সুস্থ আছেন। আমি আপনার ভূত এফএমের একজন বড় ফ্রেন্ড। সেই সাথে 2012 সাল থেকে মোবাইলের মেমোরিতে ভূত এফএম লোড করে প্রতি রাতে ঘুমানোর আগে শুনে ঘুমাতাম আর শুক্রবারের জন্য অপেক্ষায় থাকতাম। তখন শুক্রবার মানে ছিল আমার কাছে অন্যরকম একটা রাত। এখন খুব মিস করি সেই দিনগুলোকে, যখনই আপনার ভূত এফএম গুলা শুনি। রাসেল ভাই, আমি একজন মালয়েশিয়ান প্রবাসী থাকি, এই জন্য স্টুডিওতে আসা আমার পক্ষে সম্ভব না। আমার ঘটনাটি যদি আপনার ভালো লাগে, দয়া করে আপনার কণ্ঠে আমার ঘটনাটুকু শোনাবেন, আর সেই ঘটনা শুনে নিজেকে অনেক ভাগ্যবান মনে করব। কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। সাল 2009। তখন সময়টা ছিল গরমকাল, আর আমাদের দেশে গরমকাল মানে লোডশেডিং। বরাবরের মতো সেই রাতে ঘুমানোর আগে রাত প্রায় 12টা থেকে 12টা 30 মিনিটের মধ্যে কারেন্ট চলে যায়। শহরে বাড়ি হওয়াতে কারেন্ট ছাড়া বাসায় বসে থাকা অসম্ভব ছিল, তাই সাথে সাথে রাস্তায় বের হয়ে গেলাম। রাস্তায় বের হয়ে দেখি আমার 2 বন্ধু রিমন আর আরমান, ওরাও গরমের জন্য রাস্তায় বের হয়েছে। রিমন আমায় দেখে বলল, বন্ধু চলো সামনে থেকে গিয়ে সিগারেট খেয়ে আসি। তখন আরমানও বলল চলো। তারপর ওদের সাথে হাঁটতে লাগলাম, কারণ সিগারেট দোকানটা ছিল আমাদের বাসা থেকে প্রায় 5 মিনিটের রাস্তা। 3 জন হাঁটতেছি, তখন আমার মোবাইলে আমার গার্লফ্রেন্ড কল আসে আর আমি ওর সাথে কথা বলা শুরু করে দেই। রিমন আর আরমান ওরা 2 জন কথা বলতেছে, আমি ওদের পিছন পিছন হাঁটতেছি আর গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছি। হঠাৎ কিছুক্ষণ পর মনে হইল আমি অনেকক্ষণ যেমন হাঁটতেছি, কিন্তু আমার আশেপাশে আমি কাউকেই দেখতেছি না। চারিদিকে কেমন জানি অন্ধকার মনে হইতেছিল। তখন আমি লক্ষ্য করলাম আমি হাঁটতে হাঁটতে অজানা কোথাও এসে পড়েছি, কিন্তু কোথায় আসলাম তা আমি বুঝতেছি না। চারদিক অন্ধকার, কারো কোনো সারা শব্দ নেই। হঠাৎ করে মনের ভেতরে একটু ভয় কাজ করা শুরু করলো। তখন খেয়াল করলাম আমার গার্লফ্রেন্ড, সেও চুপ, কোনো কথা বলছে না। আমি 2-3 বার হ্যালো বললাম, কিন্তু কোনো রিপ্লাই পাই নাই।
তখন হাতির মোবাইলটা হাতে নিয়ে দেখি মোবাইলটা অফ হয়ে গেছে। মনের ভিতরের ভয়টা যেন একদমই আমায় কাবু করে ফেলল। আমার পুরো শরীর পাথরের মতো শক্ত হয়ে গেছে। যেখানে দাঁড়িয়েছিলাম সেই জায়গা থেকে আমি কোথাও মুভ করতে পারছি না। আমার সাথে কি হচ্ছে এইসব? আমি কোথায়? উল্টাপাল্টা অনেক কিছু ভাবতে লাগলাম আর মনে মনে আল্লাহকে ডাকা শুরু করলাম। যে সূরা মনে পড়তেছে তা পড়তে শুরু করলাম। হঠাৎ মনে হলো আমার পিছনে কেউ, সে আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসতেছে। মনের ভয়টা আরো বেড়ে গেল। আমার মনে হচ্ছিল আমি এখনই দম বন্ধ হয়ে মারা যাব। ঠিক তখনই কে যেন পিছন থেকে আমার হাত ধরে একটা টান দিল। আর ঠিক তখনই সাথে সাথে আমি দেখতে পেলাম আমি শ্মশানের মধ্যে বেওয়ারিশ কিছু কবরের উপর দাঁড়িয়ে আছি। আর আমার হাত ধরে যে টান দিয়েছিল উনি ছিল সেই শ্মশানের দারোয়ান। উনি আমার হাত ধরে আমায় বলল, এখানে এত রাতে কি জন্য আইছস? আমি ওনার গলা শুনে বুঝতে পারলাম উনি মানুষ। সাথে সাথে উনিকে জড়িয়ে ধরে বলতে লাগলাম, আমাকে এখান থেকে নিয়ে চলুন। এই কথাটা 2-3 বার বলার পর আমি সেন্স হারিয়ে ফেলি। জানি না কতক্ষণ আমার সেন্স আসেনি। আমি চোখ মেলে দেখি ওই লোকটার সাথে আরো 2 জন লোক আমার পাশে দাঁড়িয়ে আছে। ওদের দিক তাকিয়ে আমি উঠে বসলাম। দেখি একটি দোকানের সামনে মাটিতে আমি বসা। কি হচ্ছে এই সব আমি তখনও বুঝতেছিলাম না। তখন এক লোক আমার বাসার ঠিকানা জানতে চাইল। তখন আমি আমার বাসার ঠিকানা দিলাম আর আমার আব্বুর নাম্বারটা দিলাম। ওই লোকটা আব্বুকে কল করে আসতে বলল। তারপর সাথে থাকা 2 লোক আমায় বলতে লাগলো, এত রাতে আমি কেন আসলাম এই জায়গায়? তখন আমি শুধু একটা কথাই বলছি, আমি জানি না আমি কিভাবে এখানে আসছি। তখন দারোয়ান ভাই যে আমার হাত ধরে টান দিয়েছে, তখন তিনি বলতে শুরু করলেন। উনি শ্মশানের গেটের পাশে বসেছিলেন। আমি নাকি মোবাইলে কথা বলতে বলতে ওনার সামনে দিয়ে শ্মশানে ঢুকে পড়ি। উনি তখন ভাবতেছিল হয়তো আমি নেশাখোর, তাই নেশা করার জন্য ভিতরে যাচ্ছি। কিন্তু উনি মনে মনে ভাবতে লাগলো, রাত প্রায় 2টা বাজে। এত রাতে শ্মশানের ভিতরে তো কোনো নেশাখোর যাওয়ার সাহস করবে না। তখন উনি নাকি একটু ভয় পেয়েছে। তারপরও উনি অনেক কিছু চিন্তা করে আমার পিছনে পিছনে যেতে লাগলেন, এইটা দেখার জন্য যে আমি কি করি। তখন উনি দেখলেন আমি নাকি শ্মশানে ঢুকে সরাসরি বেওয়ারিশ কবরস্থানের মধ্যে জায়গায় চলে যাই এবং এক জায়গায় দাঁড়িয়ে থাকি আর একা একা নাকি কি সব ভাষায় নিজে নিজে কথা বলতেছি। উনি ব্যাপারটা অনেকক্ষণ যাবৎ দেখতেছেন, কিন্তু উনি যখন বুঝতে পারেন আমার হয়তো কোনো সমস্যা হয়েছে, তাই উনি সাহস করে আমার কাছে যান আর আমার হাত ধরে টান মারেন। আর আমি নাকি সাথে সাথে ওনাকে জড়িয়ে ধরে সাথে সাথে সেন্সলেস হয়ে যাই। এই কথা শুনে ওই 2 লোকের মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। আমি তো পুরাই অবাক। তারপর কিছুক্ষণ পর আব্বু আসে রিক্সা নিয়ে। দারোয়ান আব্বুকে সবকিছু খুলে বলে। তারপর আমি আব্বুর সাথে বাসায় চলে যাই। বলে রাখা ভালো, রাসেল ভাই আমি যে শ্মশানে ছিলাম তা আমার বাসা থেকে প্রায় 2 কিলোমিটার দূর। যাই হোক, আব্বু আর কিছু বলেন নাই। বাসায় গেলাম, মা অনেক বকাঝকা দিল আমাকে। তারপর আমি ঘুমাইতে আমার বেডে চলে যাই। বেডে শুয়ে ভাবতেছিলাম কি হয়েছে আমার সাথে, আর আমার সাথে থাকা 2 বন্ধু ওরা কোথায়। অনেক চিন্তা তখন আমার মাথায়। মোবাইল বন্ধ থাকার কারণে রাতে বন্ধুদেরকে ফোন দিতে পারি নাই। চিন্তা করতে করতে কখন জানি ঘুমিয়ে পড়ি। ঘুমের ঘুরে আমি একটা স্বপ্ন দেখি। স্বপ্নটা ছিল এমন, 2 জন লোক এসে আমার হাত ধরে আমায় কোথাও নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু আমি ওদের মুখগুলো দেখতে পারতেছি। আমি অনেক চেষ্টা করতেছি ওদের হাত থেকে আমার হাত ছাড়ানোর, কিন্তু আমার মনে হচ্ছে ওরা আমার হাত লোহার কোনো কিছু একটা দিয়ে বেঁধে রেখেছে আর তাদের সাথে আমায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। তখন দেখি হঠাৎ সেই দারোয়ান লোকটা আবার এসে আমার হাত ধরে টান দিয়ে ওদের কাছ থেকে আমাকে দূরে সরিয়ে নিয়ে আসে। আর তখনই ওই 2 লোক আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, আজ তুই এই দারোয়ান লোকটার জন্য বেঁচে গেলি, কিন্তু এই দারোয়ান লোককে আমাদের হাত থেকে কে বাঁচাবে? এই কথা বলে সাথে সাথে দারোয়ান ভাইয়ের পা ধরে ওনাকে টেনে হিঁচড়ে আমার কাছ থেকে নিয়ে চলে গেল। ওনাকে বাঁচানোর জন্য আমি অনেক চেষ্টা করি, কিন্তু আমি ব্যর্থ হই। আমি দারোয়ান ভাইটাকে ধরে রাখতে পারি নাই। ওরা দারোয়ান ভাইটাকে নিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। তখন আমি জোরে জোরে কান্না করছিলাম। হঠাৎ মা এসে আমায় ডাকতে শুরু করলো। আমি সাথে সাথে ঘুম থেকে উঠে মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। তখন মা বুঝতে পারলো যে রাতে আমার সাথে খারাপ কিছু হয়েছে। পরে সকাল হলো। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আসার পর মা আমাকে জিজ্ঞাসা করলো,
কাল রাতে কি হয়েছে। আমি মাকে সবকিছু খুলে বলি। মা ঘটনা শুনে আমাকে বলল, ওকে বিকালের জন্য বাসায় থাকি, আমাকে নিয়ে নাকি কোনো এক হুজুরের কাছে যাবে। আমিও ঠিক আছে বলে নাস্তা খেয়ে বাসা থেকে বের হয়ে যাই। বাসা থেকে বের হয়ে সাথে সাথে আমার 2 বন্ধুকে কল করি এবং ওরা আমার সাথে দেখা করে। ওদের সাথে দেখা হওয়ার পর ওদেরকে আমি জিজ্ঞাসা করি, কাল রাতে আমি তোদের সাথেই কোথায় গেছিলাম আর তোরা আমাকে কোথায় নিয়ে গেছোস। আর আমার কথা শুনে ওরা তো পুরাই অবাক। ওরা ভাবতেছে আমি ওদের সাথে মজা করতেছি, কিন্তু আমি যখন ওদের সাথে রেগে যাই তখন ওরা বলল রাতে নাকি ওরা বাসা থেকে বেরই হয় নাই। ওদের কথা শুনে আমি তো পুরাই অবাক। সাথে সাথে আমি আমার গার্লফ্রেন্ডকে কল করি। ওকে জিজ্ঞাসা করি, কাল রাতে আমি তোমার সাথে কখন কখন কথা বলছি। তখন আমার গার্লফ্রেন্ড আমাকে যা বলল তা শুনে আমি তো পুরাই হতবাক। গার্লফ্রেন্ডের সাথে নাকি আমি রাতে কথাই বলি নাই। সাথে সাথে কলটা কেটে দিয়ে আমি ওর কল হিস্ট্রি চেক করে দেখি সত্যিই তো রাতে আমি ওর সাথে কোনো কথাই বলি নাই। সাথে সাথে আমি একটা জায়গায় বসে পড়ি আর চিন্তা করতে লাগি কাল রাতে কি হয়েছে আমার সাথে। যা হয়েছে তা কি সত্যি নাকি আমার স্বপ্ন। বসে চিন্তা করতেছি, তখন বন্ধু রিমন এসে আমায় বলল, বন্ধু কি হয়েছে আমাদেরকে বল। তারপর ওদের কাছেও সবকিছু বললাম। ওরা আমার ঘটনা শুনে চুপ হয়ে গেল। কিছুক্ষণ পরে রিমন বলে, ওঠ বন্ধু চল, আমরা 3 জন মিলে শ্মশানের ওই দারোয়ানের কাছে যাই, তাহলে বুঝতে পারবো তোর ঘটনা কি সত্যি নাকি স্বপ্ন। ওর কথা শুনে আমার ওই দারোয়ান ভাইয়ের কথা মনে পড়ে গেল। তাই দেরি না করে 3 জন মিলে চলে যাই। সে দারোয়ান ভাইয়ের সাথে দেখা করার জন্য অনেক খোঁজাখুঁজি করার পরে ওনার বাসা পাই। ওনার বাসায় গিয়ে দেখি বাসার সামনে কিছু মহিলা বসে কথা বলতেছে। মহিলাদেরকে ওনার কথা জিজ্ঞাসা করতে ওরা আমাদের দিকে বলল ওনার শরীর ভালো না। কি সমস্যা জানতে চাইলে একটি মহিলা যে কিনা দারোয়ানের স্ত্রী, উনি বলতে লাগলো সকাল ভোরে নাকি ওনাকে সেন্সলেস অবস্থায় শ্মশান থেকে উদ্ধার করা হয়েছে আর ওনার 2 পায়ের মধ্যে নাকি অনেক বেশি আঘাত পেয়েছে, কিন্তু ওনার সাথে কি হয়েছে তা এখনো তার স্ত্রী জানে না। এই কথা শুনে আমরা ওনার সাথে দেখা করার জন্য বলি। ওনার স্ত্রী আমাদেরকে ঘরের মধ্যে নিয়ে যায়। আমরা দেখি উনি শুয়ে আছেন। ওনার স্ত্রী ওনাকে ডেকে দেন। উনি চোখে মিলে আমাকে দেখে অবাক করা চোখে তাকিয়ে কান্না করা শুরু করে দিলে সাথে সাথে আমি ওনার পাশে গিয়ে ওনাকে সান্ত্বনা দেই আর ওনার সাথে কি হয়েছে তা জানতে চাই। তখন তিনি কান্না ভরা কণ্ঠে বলতে লাগলো, আমি যখন শ্মশানের মধ্যে সেন্স হারিয়ে ফেলি তখন তিনি একা আমাকে নিয়ে শ্মশান থেকে বাইরে আসতে পারছিলেন না। হঠাৎ তখন ওনার পিছন থেকে 2টা লোক আসে। ওনাকে বলতে লাগলো কি হয়েছে। এখানে লোকগুলোকে উনি দেখে এলাকার লোক মনে করে ওনাদের কাছে সাহায্য চাইল আমাকে শ্মশান থেকে বাইরে নিয়ে যাওয়ার জন্য। তখন লোকগুলা ওনাকে সাহায্য করে আমাকে বাইরে নিয়ে আসে। বাইরে আসার পর উনি লোকগুলোকে চিনতে পারলেন না। তখন উনি লোকগুলোকে জিজ্ঞাসা করলেন ওনারা কারা, আগে কখনো ওনাদেরকে এই গ্রামে দেখি নাই। তখন একজন বলে উঠল ওনার এই গ্রামে নতুন বেড়াইতে আসছে আর এর মধ্যে আমি সেন্স ফিরে পাই। তখন আমার আব্বু এসে আমাকে নিয়ে চলে। আব্বু যখন আমাকে নিয়ে ওনাদের কাছ থেকে একটু দূরে চলে যায় তখন নাকি অন্য একজন লোক বলতে লাগে ওনার মানিব্যাগ নাকি শ্মশানের মধ্যে পড়ে গেছে। তখন ওই 2 লোকগুলা দারোয়ান ভাইকে অনুরোধ করলো, ভাই আমাদেরকে একটু উপকার করেন, মানিব্যাগটা খুঁজে দেন। দারোয়ান ভাইও কিছু চিন্তা না করে রাজি হয়ে আবার শ্মশানের দিকে হাঁটতে লাগলেন আর ওই লোকগুলো ওনার পিছনে পিছনে হাঁটতেছেন। শ্মশানের মধ্যে প্রবেশ করার পর দারোয়ান ভাই বুঝতে পারলেন ওনার পিছনে কেউ নেই। এই ভেবে উনি পিছন দিকে তাকানোর সাথে সাথে কারা জানি ওনাকে ওনার 2 পা ধরে শ্মশানের ভিতরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। উনি বুঝতে পারছিলেন না কি হয়েছে ওনার সাথে, কে ওনার পা ধরে টেনে নিয়ে যাচ্ছে তাও দেখতে পারছেন না। ওনার মনে হচ্ছে ওনার পায়ের মধ্যে কাঁটা জাতীয় শিকল লাগিয়ে ওনাকে টেনে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ টেনে নিয়ে যাওয়ার পর উনি বুঝতে পারল কিছু একটা ওনার উপরে আশ্রে পড়ার চেষ্টা করতে, কিন্তু ওনার কাছে আসতে পারতেছে না। যে জিনিসটা ওনার উপর আশ্রে পড়ার চেষ্টা করছে সেই জিনিসটা ছিল অনেকটা লম্বা আকৃতির। যতবারই ওনার কাছে আসার চেষ্টা করতেছে ততবারই নাকি কোনো একটা কিছু ওই অবয়বটাকে বাধা দিতেছে। এমন করে প্রায় অনেকক্ষণ উনি ওই অবয়বটার সাথে যুদ্ধ করে পরে উনি শুনতে পান ফজরের আজান। এর আওয়াজের সাথে সাথে অবয়বটাও থেমে গেল আর যাওয়ার সময় বলে গেল, আজ তোদের 2 জনেরই কপাল ভালো। এই বলে অবয়বটা চলে গেল।
তারপর উনিও সেন্সলেস হয়ে যান। পরে জানতে পারলেন ওনার সাথে নাকি একটা তাবিজ ছিল। উনি জানতেন উনি যে কাজ করেন ওনার সাথে এমন কিছু ঘটবে, তাই উনি এক হুজুরের কাছ থেকে ওনার শরীর বন্ধ রেখেছেন। আর উনি এইটাও বলছে যে আজ ওনার জন্য আমিও বেঁচে গেছি। ওনার এসব কথা শুনে ওনার পাশে থাকা সবাই নিস্তব্ধ হয়ে গেলাম। কিছুক্ষণ পর আমরা এলাকায় চলে আসলাম। আমি আমার বন্ধুকে বিদায় জানিয়ে বাসায় এসে মাকে আবার সবকিছু খুলে বললাম। মা আমার কথা শুনে একটু দুশ্চিন্তায় পড়ে গেলেন। সাথে সাথে এক হুজুরকে কল দিলেন। হুজুর ঘটনা শুনে আমার মাকে বলল আমাকে নিয়ে মাগরিবের নামাজে ওনার বাসায় যেতে। পরে মাগরিবের পর মা, আমি আর আব্বু তিনজন মিলে হুজুরের বাসায় যাই। হুজুর আমাকে দেখে সাথে সাথে একটা রুমে নিয়ে চলে গেলেন আর আমার কাছ থেকে সবকিছু জানলেন কি হয়েছে। কিছুক্ষণ পর হুজুর আমাকে ওনার রুমে রেখে উনি অন্য একটা রুমে চলে গেলেন। প্রায় 3 ঘন্টা পর উনি রুম থেকে বের হলেন। বের হয়ে আমাকে বলতে লাগলেন কাল রাতে যা হয়েছে তা ছিল এমন যে জিনগুলো কাল রাতে আমায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছে তারা ছিল হিন্দু জিন। ওই জিনগুলো নাকি প্রায় 100 বছর ধরে বন্দি জীবন কাটাচ্ছে। তার কারণ হলো আমার দাদার মা মানে আমাদের বড় মা নাকি ওই জিনগুলোর দেহের কিছু অংশ কেটে নিয়ে ওনার কাছে রেখে দিয়েছেন, যার জন্য জিনগুলো তাদের সমাজে যেতে পারছে না। এই অভিশাপ থেকে বাঁচার জন্য নাকি জিনদের বাদশা জিনদেরকে বলেছে যদি ওরা আমাদের বংশের কোনো ছেলেকে শ্মশানে নিয়ে গিয়ে বলি দিতে পারে তাহলে জিনগুলো নাকি ওদের সমাজে পুনরায় যেতে পারবে। তাই জিনগুলা যখনই বলি দেওয়ার সময় হয় আমাদের পরিবারের ছেলেদেরকে নেওয়ার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু প্রতিবারই নিয়ে যেতে ব্যর্থ হয়। গতকাল জিনগুলোর সেই রাত ছিল বলি দেওয়ার। তখন ওরা আমাকে রাস্তায় একা পেয়ে তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য সুযোগ পেয়ে যায়। ওরা আমাকে নিয়ে চলে আসে, কিন্তু দারোয়ান আমার পিছনে ছিল বলে ওরা আমার কোনো ক্ষতি করতে পারে নাই। তাই জিনগুলো রেগে গিয়ে দারোয়ানকে মেরে ফেলার চিন্তা করে, কিন্তু দারোয়ানের গা বন্ধ করা ছিল, তাই দারোয়ানকে কিছু করতে পারে নাই। কারণ জিনগুলো তাদের সমাজ থেকে দূরে থাকার কারণে তাদের অনেক শক্তি কাজ করে না। হুজুর আরো বলছে যদি জিনগুলাকে তাদের অঙ্গগুলো দিয়ে দেন তাহলে ওরা আর কোনোদিন আমাদেরকে সমস্যা করবে না। আব্বু হুজুরের কথা শুনে অবাক চোখে তাকিয়ে বলল না না হুজুর, তাদের অঙ্গ কখনো দেওয়া যাবে না। আব্বুর দাদি মানে আমার বড় মা নাকি বলে গেছেন যত ক্ষতি হোক না কেন জিনগুলোকে তাদের অঙ্গ কখনো না দেওয়া হয়। যদি দিয়ে দেই তাহলে জিনগুলো আমাদের পুরো বংশ শেষ করে ফেলবে। হুজুর আব্বুর কথাগুলো শুনে আমাকে একটা তাবিজ দিয়ে বলছে রাতে কোথাও একা থাকলে যেন তাবিজটা সাথে রাখি। তারপর থেকে এখনো পর্যন্ত আমার সাথে আর তেমন কিছু হয় নাই। এই ছিল আমার ঘটনা।